হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞান বই থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যেটা আরো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, সেটা আমরা স্টার্ট করতে চলেছি। তোমরা জানো ফার্স্ট সামেটিভ পরীক্ষায় তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে। একটা চ্যাপ্টার হচ্ছে তাপ, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তাপ চ্যাপ্টার থেকে পুরো বিষয়ভিত্তিক ক্লাস, প্রত্যেকটা মানে কনসেপ্ট খুব সহজ করে আমি ক্লাসে বোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছি। যারা তাপ চ্যাপ্টারের ক্লাসগুলো দেখোনি অবশ্যই অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, তাহলে একটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 3, যেটা পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, সেটা শুরু করব। এরপর এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের আরো একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের অংশ, সেটা হচ্ছে মানুষের খাদ্য। সেটাও কিন্তু আমরা খুব সহজ করে আমাদের ক্লাসগুলোতে বুঝে নেব। ওকে, তাহলে চলো আমরা আমাদের এই চ্যাপ্টারটা, যেহেতু তোমরা অনেকে চেয়েছিলে ক্লাসটা শুরু করার জন্য, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তার জন্য এই চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করব, মানে আমাদের সেকেন্ড যেটা চ্যাপ্টার। দেখো, আমরা জানি যে পরমাণু অণুর বিষয়টা আমরা হয়তো ক্লাস 6 এ কিছুটা হয়তো জেনে এসেছি, কিন্তু ক্লাস 7 এ আমাদের আরো একটু ডিটেলসে কিন্তু ভেতর গিয়ে বুঝতে হবে। আমরা এই চ্যাপ্টারটা বেশি গুরুত্ব দেব, তার কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ক্লাস 8 এ গিয়ে কাজে লাগবে, ক্লাস 9 এ কাজে লাগবে, এবং ক্লাস 10 এ গিয়েও অনেকটা তোমাদের কিন্তু কাজে দেবে। তাহলে এখন যদি তোমরা ছোট অবস্থাতেই ভালো করে এই চ্যাপ্টারটা বুঝে নাও, উঁচু ক্লাসে গিয়ে দেখবে প্রত্যেকটা, যখনই তোমাদের এই রিলেটেড চ্যাপ্টার আসবে, এই সম্পর্কিত চ্যাপ্টার আসবে, সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্ন আসলে করতে পারবে। এমনিতে একটু টাফ চ্যাপ্টার, অনেকের ক্ষেত্রে কঠিন মনে হয়, কিন্তু আমি যেভাবে ক্লাসগুলো দেব, যদি ক্লাসটা ফলো করো, আশা করি যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমাদের স্কুলের পরীক্ষায়, তোমরা 100% করে আসতে পারবেই পারবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা এখানে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা নাম শুনে বুঝতে পারছি যে এখানে আমরা পরমাণু সম্পর্কে জানবো, অণু সম্পর্কে জানবো এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। আমরা যদি দেখি যে আমরা যে কোনো জীবকোষ, যে কোনো জীবকোষ উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, যে কোনো প্রাণী, বা আমরা মানুষ ধরলাম একটা প্রাণী, তাহলে এগুলোর এক একটা মানে ইউনিট নিয়ে তো তৈরি, একদম ছোট 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 একক নিয়ে তৈরি। জীবদেহের যেটা গঠনগত এবং কার্যগত একক, সেটাকে কি বলা হয় বলতো? সেটা হচ্ছে কোষ। যেমন বাড়ি তৈরি করার জন্য আমরা দেখেছি, বাড়ি করার একক হচ্ছে কি, বাড়ি করার ক্ষেত্রে একটার পর একটা ইট সাজিয়ে পুরো একটা প্রাচীর বা দেওয়াল, তারপর ধীরে ধীরে অনেকগুলো দেওয়াল নিয়ে পুরো বাড়িটা কিন্তু তৈরি হয়। একটা ঘর তৈরি হয়, তারপর পুরো বাড়ি তৈরি হয়। তাহলে ঘর তৈরি করার জন্য যেমন ইটটা হচ্ছে একক, ইটটা লাগে, তাই না? সেরকম জীবদেহ গঠন করার জন্য জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ, যেটা হচ্ছে জীবদেহের একদম ক্ষুদ্রতম কণা। একই রকম ভাবে যেগুলো নির্জীব বস্তু, যাতে প্রাণ নেই, যে কোনো ম্যাটার, পদার্থ, পদার্থকেও যদি আমরা ভাঙি, ভাঙতে 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 একদম যেটা ছোট কণা পাবো, যেটাকে আর ভাঙা যাবে না, সেটা হচ্ছে পরমাণু। হয়তো তুমি ভাববে যে স্যার, চিনির দানা সেটা কি পরমাণু হবে? না, চিনির দানাটাকে দেখো ভাঙা যায়। তুমি বলে স্যার গুঁড়ো করে দিলাম, একদম নুনের দানা, সেটা কি পরমাণু হবে? পরমাণু কিন্তু হবে না। নুনের দানা একদম ছোট, তুমি ভাবছো যে ভাঙা যাচ্ছে না, কিন্তু তাকে আরো ভাঙা যায়, তাই না? তাকে কিন্তু আরো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ভাঙা যায়। নিয়ে ভাঙতে ভাঙতে একদম এত ছোট কণা বেরোবে, যেটা কিন্তু খালি চোখেও দেখা যায় না, খালি চোখেও দেখা যায় না। তুমি ভাবো তাহলে, তাই না? একটা পরমাণুকে খালি চোখে কিন্তু দেখা যায় না, এতটাই ছোট। কতটা ছোট হতে পারে? একটা যদি স্কেল দেখো, স্কেলের ক্ষেত্রে দেখবে তুমি এরকম ভাবে, মানে 1, তারপর এখানে 2 থাকে, তারপর 3 থাকে। এই সেন্টিমিটার ঘরের ক্ষেত্রে, এই সেন্টিমিটার ঘরের ক্ষেত্রেও দেখবে এরকম ভাবে ছোট ছোট 1, 2, 3। আচ্ছা, এটা বড় হয়ে গেল। আমি একটা ছোট ঘর করি, ধরো এইটুকু হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2, তাই না? এবার এইখানের মধ্যে দেখো 10টা ছোট ছোট ঘর থাকে। এই যে এখানে আসলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই ছোট ছোট ঘর, এই ছোট ছোট একদমই ছোট ছোট ঘর, এইটুকু ডিস্টেন্স, এইটুকু যেটা, সেটা হচ্ছে 1 মিলিমিটার। সেন্টিমিটারকে 10 ভাগ করলে এক একটা ভাগ হচ্ছে মিলিমিটার থাকে। এই যে আমরা এটা একটা 1 সেন্টিমিটার পাচ্ছি, এই একটা সেন্টিমিটারের মাঝখানে কটা ঘর থাকে? 10টা ঘর থাকে। সেই 10টা ঘরের মধ্যে একটা ঘর, সেটা হচ্ছে 1 মিলিমিটার। এইটুকু ছোট জায়গা, এইটুকু 1 মিলিমিটার কোনো বস্তুকে যদি তোমাকে মাপতে বলি, তুমি বলবে স্যার এটা তো অনেক ছোট, 1 মিলিমিটার তো অনেকটা ছোট। তাহলে পরমাণু কত ছোট তুমি জানো? এই যে 1 মিলিমিটার দেখছো, এটাকে যদি আমরা 1 কোটি ভাগ করি, 1 কোটি ভাগ, এইটুকু ছোট জায়গার 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে প্রায় পরমাণু। মানে এইটুকু জায়গার মধ্যে 1 কোটি পরমাণু আছে, 1 কোটি পরমাণু আছে। তাহলে পরমাণু অনেকটাই কিন্তু ছোট। ওকে, তাহলে পরমাণু কিন্তু অনেকটাই ছোট, এবং পরমাণু হচ্ছে কিন্তু অবিভাজ্য কণা। অবিভাজ্য কণা মানে পরমাণুকে কিন্তু আর আলাদা করে
ফার্দার আমরা ভাঙতে পারবো না, এটাই কিন্তু আমরা শিখে এসেছি। ওকে, এবং পরমাণু ছাড়া পরমাণু যেমন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন পরমাণু হিসেবেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু এরা পরমাণু কিন্তু স্বাধীন অবস্থায় থাকতে পারে না। স্বাধীন অবস্থায় কিন্তু বাতাসে হয়তো ভাববে যে বাতাসে অক্সিজেনের একটা পরমাণু বা নাইট্রোজেনের একটা পরমাণু, তারা কিন্তু থাকবে না। অনেক ক্ষেত্রে দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হবে, কখনো তিনটে পরমাণু মিলে কোন একটা মৌলের একটা অণু তৈরি হলো, তাই না? তাহলে অনেকগুলো পরমাণু মিলে একটা কি তৈরি হয়, অণু তৈরি হয়। অণুগুলোও কিন্তু একদম আণবিক্ষণিক, সেগুলোও কিন্তু খালি চোখে দেখা যায় না, এক একটা করে অণু আমরা দেখতে পাবো না। তাহলে পরমাণু এবং অণু দুটো প্রায় সিমিলার টাইপের, এটাও মানে একদম ক্ষুদ্রতম কণা, এটাও কিন্তু ক্ষুদ্রতম কণা, অণুটাও ক্ষুদ্রতম কণা। তাহলে আমাদের যদি মানে অনেক সময় তো সংজ্ঞা আসে যে অণু পরমাণু কাকে বলে, তখন তোমরা কি লিখবে? যদি পরমাণু ধরো আসলে আমাদের পরমাণু, আমি বলে দিচ্ছি যদি লেখাটা ছোট মনে হয় তোমরা লিখবে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের, তোমরা যারা ক্লাস দেখছো তোমরাও কিন্তু নোট ডাউন করবে, কেমন? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের সব ধর্ম বজায় থাকে, সব ধর্ম বজায় থাকে, কেমন? বজায় থাকে, কিন্তু যার স্বাধীন অস্তিত্ব নেই, কেমন? স্বাধীনভাবে ফ্রিলি কিন্তু এক্সিস্ট করতে পারে না, যার স্বাধীন অস্তিত্ব নেই তাকে পরমাণু বলে। ওকে, তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের সব ধর্ম বজায় থাকে কিন্তু যার স্বাধীন অস্তিত্ব নেই। তুমি চাইলে আরো অ্যাড করতে পারো, যার স্বাধীন অস্তিত্ব নেই এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কেমন? রাসায়নিক বিক্রিয়া মানে কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে বলতো? তাকে পরমাণু বলে। ওকে, পরমাণু বলে। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন পরমাণু হবে উদাহরণ, অনেক হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তাই না, ক্লোরিন, অনেক কিছু হবে। তাহলে না, যেমন হাইড্রোজেন পরমাণু আমি একটা দিলাম উদাহরণ, যেমন হাইড্রোজেন পরমাণু, তাকে লিখবো আমরা এইচ দিয়ে, হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ। তাছাড়া আমরা লিখতে পারবো যেমন একটা ক্লোরিন পরমাণু লিখলাম, তাই না? তারপরে হাইড্রোজেন সোডিয়াম মানে এরকম এনে সোডিয়াম পরমাণু লিখতে পারি, তারপরে আমরা কার্বন পরমাণু লিখতে পারি, অক্সিজেন পরমাণু লিখতে পারি, নাইট্রোজেন পরমাণু লিখতে পারি, তাই না? এরকম ভাবে কিন্তু পরমাণুগুলো আমরা লিখতে পারি। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একদমই ভাঙতে একদম যেটা ছোট কণা বেরোবে, যেটা কি করবে, যার মধ্যে ওই মৌলের সব ধর্ম বজায় থাকবে কিন্তু ও স্বাধীনভাবে একা থাকতে পারবে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, সেটা হচ্ছে তার ওই মৌলের পরমাণু। তাহলে অণু কি? এটাকে কি বলা হয়? অ্যাটম বলা হয়, অ্যাটম। ওকে, পরমাণুকে বলা হয় অ্যাটম। আর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অণু, সেটাকে বলা হয় মলিকিউল। ওকে, মলিকিউল বলা হয়। অণু কি? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, কেমন? মৌলিক বা যৌগিক, তোমরা জানো মৌলিক যৌগিক পদার্থ ক্লাস 6 এ পড়ে এসেছো। মৌলিক পদার্থ একই ধরনের কণা নিয়ে তৈরি হয়, আর যৌগিক পদার্থ আলাদা আলাদা জিনিসের কণা নিয়ে তৈরি হবে। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে তার সব ধর্ম বজায় থাকে, তার মানে ওই মৌলিক বা যৌগিক পদার্থের, কেমন? যার মধ্যে ওই পদার্থ লিখতে পারি আমরা, কেমন? ওই পদার্থের সব ধর্ম বজায় থাকে এবং যার স্বাধীন অস্তিত্ব আছে, বা যা স্বাধীনভাবে থাকতে পারে, আরো সহজ করে দিলাম, যা স্বাধীনভাবে থাকতে পারে তাকে কি বলে? তাকে অণু বলে, কেমন? তাকে অণু বলে। যেমন
হাইড্রোজেনের যখন আমরা অণু বলবো তখন দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, তার জন্য হাইড্রোজেনের অণুকে আমরা বলবো H2, অক্সিজেনের অণু হচ্ছে O2, ক্লোরিনের হচ্ছে Cl2। ওকে, ওজোন, ওজোন আমি বানানটা লিখে দিচ্ছি, ওজোন অণু, কেমন, ওজোন অণু, এখানে তিনটে ও মিলে একটা অক্সিজেন পরমাণু তৈরি হয়, তাহলে O3, তাই না। ফসফরাস P4, P4 চারটে পরমাণু মিলে, চারটে পি মিলে একটা ফসফরাসের অণু তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে অণু। ওকে, এবার অণু কত প্রকার হয়? অণু যদি আমরা দেখি, অণু দুই ধরনের হয়। এক হচ্ছে মৌলিক অণু, মৌলিক অণু, মৌলিক অণু মানে কি, আর আরেকটা হচ্ছে যৌগিক অণু, দুটোই দেখবো আমরা, মৌলিক অণু এবং আরেকটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু মানে হচ্ছে একই পদার্থের পরমাণু নিয়ে তৈরি অণুকে মৌলিক অণু বলবো, মানে ওখানে অন্য কোনো পদার্থের পরমাণু থাকবে না, মানে অণুটাতে শুধু ওই জিনিসটারই পরমাণু থাকবে, অন্য কোনো মৌলের পরমাণু থাকবে না, সেটা হচ্ছে মৌলিক অণু। যেমন এই দুটো ও মিলে অক্সিজেনের একটা অণু, দুটো Cl মিলে ক্লোরিনের একটা পরমাণু, মানে দুটো ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিনের একটা অণু হলো। সেরকম ভাবে হাইড্রোজেনের দুটো পরমাণু মিলে একটা অণু হলো, এগুলো সব মৌলিক অণু। ওকে, যৌগিক অণু কোনগুলো? যৌগিক অণু এখানে আমি নাইট্রোজেনও লিখতে পারি, কেমন, আরো অনেক লেখা যায়, ফসফরাস P4, এগুলো কিন্তু মানে সবই কিন্তু এগুলো মৌলিক অণু, একই জিনিস দিয়ে তৈরি হয়, চারটে পি মিলে তৈরি হয় ফসফরাস, নাইট্রোজেন দুটো মিলে তৈরি হয়, ওজন তিনটে ও মিলে একটা ও তৈরি হয়, তাহলে একই জিনিস থাকছে, অন্য কিছু জিনিস থাকছে না। আর যৌগিক অণুতে কি হবে, বিভিন্ন মৌলের পরমাণু মিলে একটা অণু তৈরি হবে। যেমন দেখো, হাইড্রোজেনের দুটো পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে H2O, এটা হচ্ছে জল, জল তৈরি হলো, এটা কি, জল। একই রকম ভাবে কার্বনের একটা পরমাণু আর অক্সিজেনের দুটো পরমাণু মিলে হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। ওকে, এরকম ভাবে আমরা যদি লিখি H2S, হাইড্রোজেন সালফাইড। ওকে, এরকম ভাবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অনেক কিছু কিন্তু আমরা এখানে লিখতে পারি। NH3, অ্যামোনিয়া, নাইট্রোজেনের একটা পরমাণু আর হাইড্রোজেনের তিনটে পরমাণু মিলে অ্যামোনিয়া তৈরি হয়। সালফার ডাইঅক্সাইড, SO2, সেগুলো কিন্তু যৌগিক অণু। তাহলে এখানে কি হচ্ছে, একাধিক মৌলের কিন্তু পরমাণু মিলে এই অণুগুলো তৈরি হচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে আমরা এতদিনে ভাবতাম যে পরমাণু হচ্ছে সব থেকে ছোট কণা, পরমাণুকে কিন্তু ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পরমাণুকেও কিন্তু ভাঙা যায়, এবং পরমাণুর মধ্যে তিনটে কণা সবসময় কিন্তু প্রেজেন্ট থাকে। একটা ব্যতিক্রম রয়েছে, বলবো আমি, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ব্যতিক্রম থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের পরমাণুকে যদি আমরা ভাঙি, পরমাণুর মধ্যে তিনটি আদি কণা পাওয়া যায়। কি কি পাওয়া যায়? পরমাণুকে ভাঙলে আমাদের তিনটি আদি কণা বা প্রাথমিক কণা কিন্তু পাওয়া যায়, প্রাথমিক কণা কিন্তু পাওয়া যায়। তাহলে পরমাণুর কটি অংশ? পরমাণুর মধ্যে তিনটি জিনিস পাওয়া যায়। এক হচ্ছে আমরা পড়বো ইলেকট্রন, ইলেকট্রন। ওকে, দুই নাম্বার আমরা পড়বো সেটা হচ্ছে প্রোটন, এবং তিন নম্বর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিন ধরনের কিন্তু কণা একটা পরমাণুর মধ্যে থাকে। পরমাণুর মধ্যে কিভাবে থাকে আমরা সব ছবি এঁকে এঁকে সহজ করে বুঝিয়ে দেব। ক্লাস যদি মনোযোগ সহকারে দেখো, মানে দেখো, দেখবে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, চ্যাপ্টারটা খুব সুন্দর লাগবে তোমাদের। যাদের কঠিন মনে হয় তাদেরও কিন্তু চ্যাপ্টারটা খুব ভালো লাগবে। ওকে, এবং তোমরা কিন্তু সব প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিন ধরনের কণা থাকে, এবং এখানে এদের আধান থাকে, মানে এর চার্জ কি থাকে, চার্জ। প্রশ্ন আসে অনেক সময়, ইলেকট্রনের আধান কি? ইলেকট্রন আমরা দেখি, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, এর আধান কি, ঋণাত্মক। ওকে, এবং ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন হচ্ছে যে সব থেকে হালকা কণা, একটা পরমাণুর মধ্যে সব থেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন, সব থেকে হালকা, মনে থাকবে, সবচেয়ে হালকা হচ্ছে, সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। প্রোটনের আধান কি? প্রোটনের কিন্তু আধান হচ্ছে ধনাত্মক, কেমন, ধনাত্মক আধান, ধনাত্মক মানে প্লাস দিয়ে আমরা চিহ্নিত করি, ধনাত্মক আধান। তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর প্রোটন হচ্ছে ধনাত্মক। ইলেকট্রন থেকে প্রোটন প্রায় 1800 সামথিং বা 2000, তোমরা এখন পড়তে পারো, প্রায় 2000 গুণ ভারী। ওকে, আর প্রোটনের থেকে আরেকটু সামান্য ভারী, সামান্য একটু বেশি ভারী, সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রন, এর কিন্তু কোনো আধান নেই, এটা হচ্ছে নিস্তড়িত, কেমন, এর কোনো আধান নেই, নিস্তড়িত কণা, এবং এটা হচ্ছে সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী কণা।
পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কি, সেটা হচ্ছে নিউট্রন। তাহলে এরকম ভাবে আমাদের প্রশ্ন আসে, সবচেয়ে যদি হালকা বলে তাহলে সেটা হচ্ছে ইলেকট্রন, সব থেকে ভারী যদি কণা বলে তাহলে নিউট্রন। ইলেকট্রনের আধান কি, ঋণাত্মক বা নেগেটিভ, প্রোটনের আধান কি, ধনাত্মক বা পজিটিভ, এবং নিউট্রন হচ্ছে আমাদের নিস্তড়িত কণা। ওকে, এরপরে আমাদের অনেক সময় প্রশ্ন আসে কি আবিষ্কার করেছেন, তাহলে আবিষ্কারক। ওকে, আবিষ্কারক কোন কণা কি আবিষ্কার করেছেন, অনেক সময় প্রশ্ন আসে। ইলেকট্রন কি কে আবিষ্কার করেছিলেন, জে জে থমসন। ওকে, জে জে থমসন আবিষ্কার করেছিলেন। তাহলে বাংলাতে লিখছি জে জে থমসন। থমসন কিন্তু এই ইলেকট্রন কণা আবিষ্কার করেছিলেন। তোমরা ক্লাস 9-এ গিয়ে এগুলো মানে কিভাবে আবিষ্কার করা হয়েছিল সেগুলো পড়বে। প্রোটন কে আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন। ওকে, গোল্ডস্টেইন। রাদারফোর্ডের কিন্তু বেশি ভূমিকা ছিল, কেমন, রাদারফোর্ড তোমরা পড়বে, রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন। ওকে, এবং নিউট্রন কণা যদি আমরা দেখি তাহলে স্যাডউইক। স্যাডউইক তিনি কিন্তু এই নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। আর পরমাণু যখন আমরা অঙ্কন করব তখন দেখব যে পরমাণুর মধ্যে দুটো অংশ থাকে, পরমাণুর মধ্যে দুটো অংশ থাকে, মাঝে যেটা, যেখানে মাঝে যেটা অংশ সেটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। ওকে, এবং এটাকে ঘিরে বিভিন্ন মানে কি থাকে, কক্ষপথ থাকে, যেমন সূর্যকে ঘিরে বিভিন্ন কক্ষপথ থাকে, এনে গ্রহগুলো ঘোরে, সেরকম নিউক্লিয়াসকে ঘিরে এই মাঝের এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ওকে, নিউক্লিয়াস বা কেন্দ্রক, বা কেন্দ্রক বলা হয়। ওকে, এখানে কে থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন। ওকে, যেমন ধরো হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে, আচ্ছা আমরা ওটা পরে আঁকছি ওগুলো, হ্যাঁ। তাহলে এখানে আমাদের প্রোটন থাকে, প্রোটনগুলো থাকে, এই প্রোটনগুলো থাকে। ওকে, আমাদের এই প্রোটনগুলো প্লাসগুলো এখানে থাকে, এবং নিউট্রনগুলোও কিন্তু এখানে থাকে। তাহলে প্রোটন আর নিউট্রনগুলো নিউক্লিয়াসের ভেতরে থাকে, বোঝা গেল। আর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন যে কক্ষপথ আছে সেই কক্ষপথগুলোতে কে ঘোরে, না তো সেখানে ইলেকট্রন ঘোরে। তাহলে পরমাণু দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, আর যেখানে ইলেকট্রন গুলো ঘুরছে সেটাকে বলা হয় ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল, সেখানে ইলেকট্রন ঘোরে। নিয়ে এখানে ধরো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, প্রথম কক্ষায় দুটো বেশি থাকতে পারে না, তারপরে কক্ষার একটা ইলেকট্রন। এখানে দেখো তিনটে প্রোটন ছিল, তাই জন্য তিনটে ইলেকট্রন। যতগুলো প্রোটন থাকে একটা মানে পরমাণুর মধ্যে ততগুলো ইলেকট্রন থাকবে, যে কোনো পরমাণু। কোনো পরমাণুতে দেখা গেলো 10টা বা 11টা প্রোটন ছিল হয়তো, তাহলে এখানে 11টা ইলেকট্রন থাকবে। ওকে, যে মৌলে যটা পরমাণু সেই মৌলে ততগুলো ইলেকট্রন, মানে যতগুলো মানে প্রোটন ততগুলো কিন্তু ইলেকট্রন থাকে। ওকে, আমি এটা মুছে দিই, তারপর আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে সেগুলো কিন্তু আমরা দেখব। ওকে, প্রথমে আমরা এখানে একটা জিনিস যেটা আলোচনা করতে যাব এখন আমরা, সেটা কিন্তু খুব মানে আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা অনেক স্কুলে প্রশ্ন আসে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক। ওকে, এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নাও। এবার আমাদের যেটা বলছি যে পারমাণবিক সংখ্যা প্রশ্ন আছে, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোন মৌলের কেন্দ্রের মধ্যে, কোন মৌলের মানে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, তোমরা বুঝেছো তাই না? নিউক্লিয়াস বা কেন্দ্রক কি দেখছিলাম, যে পরমাণুর মধ্যে একদম কেন্দ্রে যে জায়গাতে প্রোটন এবং নিউট্রন একসঙ্গে থাকে সেই জায়গাটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক। আর পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রককে ঘিরে বিভিন্ন কক্ষপথে যেখানে ইলেকট্রনগুলো ঘোরে সেটা হচ্ছে ইলেকট্রন মহল। এবার পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রনটা পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকের মধ্যে থাকে। এবার কোন একটা পরমাণুর যদি নিউক্লিয়াস দেখে, সেই নিউক্লিয়াসে মোট যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে কোন মৌলের পরমাণুর মধ্যে মোট যতগুলো আমাদের প্রোটন থাকে, তাহলে প্রোটন, মোট প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো, আমি এখানে যে ভাষাটা বলে দিলাম যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলি প্রোটন থাকে তাকে পারমাণবিক সংখ্যা বা তার পরমাণু ক্রমাঙ্ক বলে। আমি এখানে জাস্ট বোঝার জন্য লিখছি মোট প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা, মোট প্রোটন সংখ্যা।
একে জেড দিয়েও কিন্তু লেখা হয়। ওকে, এবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকে, তাহলে প্রোটন আর নিউট্রনের যোগফল যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে ভর সংখ্যা। ওকে, তাহলে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, এবং কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে সেই প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা মানে কি? প্রোটন যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন যোগ নিউট্রন। ওকে, প্রোটন যোগ নিউট্রন সংখ্যা মানে আমরা লিখতে পারবো প্রোটন মানে কি লিখলাম আমরা? জেড লিখলাম, তাহলে জেড প্লাস এন। ওকে, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ধরো আমরা যদি এবার এখানে এদের মধ্যে সম্পর্ক অনুসারে প্রশ্ন আছে, সম্পর্কটা বলে দিই তারপর তোমাদের ছবিকে দেখাবো। সম্পর্ক ভর সংখ্যা মানে কি দেখো তো? ভর সংখ্যা মানে আমরা বলতে পারবো তো এখানে যে ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমষ্টি, তাহলে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। যেহেতু একটা নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলো প্রোটন থাকে এবং মোট যতগুলো নিউট্রন থাকে তার যোগফলকেই ভর সংখ্যা বলে, তাহলে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এবার প্রোটন সংখ্যা মানে কি বলতো? প্রোটন সংখ্যা মানেই তো পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে প্রোটন সংখ্যা মানেই যেহেতু পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যার বদলে আমি পারমাণবিক পারমাণবিক আমি পুরো লিখছি না, পা সংখ্যা লিখে দিলাম, মানে পারমাণবিক সংখ্যা, আর যোগ নিউট্রন সংখ্যা। ওকে, তাহলে সম্পর্ক আমার কি দাঁড়ালো? সম্পর্ক দাঁড়ালো যে ভর সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। বা আমরা এরকম ভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে ভর সংখ্যা মাইনাস, এটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যা মাইনাস করব, এদিকে আসলে মাইনাস হবে, তাহলে নিউট্রন সংখ্যা পাবো, তাই না? তাহলে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা মানে কি? ভর সংখ্যা, ভর সংখ্যা প্লাস হচ্ছে এই প্লাস বলছি ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস পারমাণবিক সংখ্যা, মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে কোন জিনিসে যদি নিউট্রন সংখ্যা বের করতে দেয় তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে আমরা পেয়ে যাব। তাহলে এটাকে ভর সংখ্যা যেটা সেটাকে এ দিয়ে ডিনোট করা, এ মানে কি হলো? জেড প্লাস এন। ওকে, বা এটাকে আমরা লিখতে পারি নিউট্রন সংখ্যা এন মানে হচ্ছে যে এ মাইনাস জেড। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো কি করে লিখতে হয়, ধরো হাইড্রোজেন এইচ, নিচে 1 উপরে 1, এই যে নিচে যে সংখ্যাটা লিখছি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিচে পারমাণবিক সংখ্যাটা লিখতে হয় নিচে বাম দিকে, নিচে বাম দিকে, আর উপরে বাম দিকে বা উপরে ডান দিকেও লেখা যায়, কিন্তু এখন আমরা বাম দিকেই লিখি, উপরে বাম দিকে, সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে উপরে যেটা লিখবো আমরা সেটা হচ্ছে ভর সংখ্যা। এবার এখানে কটা প্রোটন আছে বলতো? এখানে প্রোটন কটা আছে, ইলেকট্রন কটা আছে, নিউট্রন কটা আছে? পারমাণবিক সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা, তাহলে এখানে প্রোটন কটা আছে? একটা। ইলেকট্রন কটা? একটা পরমাণুর মধ্যে মনে রাখবে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। কোন পরমাণুতে একটা প্রোটন তাহলে একটা ইলেকট্রন থাকবে, কোন পরমাণুতে 5টা প্রোটন তাহলে 5টা ইলেকট্রন থাকবে, কোন পরমাণুতে 20টা প্রোটন আছে তাহলে 20টা ইলেকট্রন থাকবে। পরমাণু হলে যতটা প্রোটন ততগুলোই ওটাতে ইলেকট্রন থাকবে। তাহলে একটা প্রোটন ছিল, একটা ইলেকট্রন থাকবে। নিউট্রন সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে a মাইনাস জেড। উপরটা কি? উপরটা হচ্ছে a, নিচেটা হচ্ছে জেড। তাহলে 1 থেকে 1 মাইনাস করো, 1 থেকে 1 মাইনাস করো মানে 0। নিউট্রন এখানে নেই, নিউট্রন এখানে নেই। এটাই প্রশ্ন আছে যে এমন একটি পরমাণুর উদাহরণ দাও যেখানে নিউট্রন নেই, নিউট্রন অনুপস্থিত। নিউট্রন অনুপস্থিত সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, এটার নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন। ওকে, সাধারণ হাইড্রোজেন, এখানে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে কিন্তু কোনো নিউট্রন থাকে না, সাধারণ হাইড্রোজেন। বা এর আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়াম আইসোটোপ যখন তোমরা পড়বে তখন এটা বুঝতে পারবে। ওকে, তাহলে এটা হলো। হিলিয়াম যদি আমরা দেখি, হিলিয়াম হয়তো দেখলাম, এখানে দেখবো হিলিয়াম।
হিলিয়ামের নিচে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে প্রোটন কটা থাকবে বলো তো তোমরা পজ করে। প্রোটন নিচে সংখ্যা তাহলে 2, ইলেকট্রন যটা প্রোটন ততগুলো ইলেকট্রন তাহলে 2 থাকবে। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন বের করার নিয়ম হচ্ছে উপরকার ভর সংখ্যা থেকে এটা বার করব। ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন, উপরটা হচ্ছে প্রোটন আর নিউট্রন মিলে 4। যদি বলি প্রোটন আর নিউট্রন মিলে তুমি 4টে পেলে, শুধু প্রোটন আছে 2টো, তাহলে নিউট্রন কটা? তো তুমি বলে স্যার প্রোটন আর নিউট্রন মিলে তো 4টে, তার মধ্যে আপনি বলছেন প্রোটন আছে 2টো, তাহলে বাকিটা নিউট্রন আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে তুমি বললে যে স্যার এখানে 2টো নিউট্রন আছে। বোঝা গেল? এরপরে আমরা যদি আঁকি, ধরো আমি হাইড্রোজেন আঁকছি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি করতে হবে? নিউক্লিয়াসের মধ্যে একটাই আমাদের প্রোটন আঁকতে হবে, এটা একটা প্রোটন। বা তুমি যদি গোলটা না দিতে চাও, গোলটা হয়তো দিলে না, ভেতরে আলাদা করে শুধু পুরোটাকে প্লাস্ট করে দিলে, এটা হচ্ছে নিউক্লিয়াস হাইড্রোজেনের ক্ষেত্রে। এবং একটাই কক্ষপথ আঁকবো, সেই একটা কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকবে, এবং এখানে মাইনাস চিহ্ন দেবো, একটা ইলেকট্রন। তো এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে ইলেকট্রন। হলো, নিউট্রন নেই, আঁকলাম না। হিলিয়ামের ক্ষেত্রে যখন আঁকবে তখন নিউক্লিয়াস আঁকবে প্রথমে, নিউক্লিয়াস। প্রোটন কটা আছে? 2টো, তাহলে এই এরকম একটা, এরকম একটা, 2টো আমরা প্রোটন দেখিয়ে দিলাম। নিউট্রনটাও নিউক্লিয়াসে থাকে, নিউট্রন কটা আছে? এই একটা, একটা। নিউট্রনের কোনো আধার নেই, তাই জন্য ফাঁকা, ভেতর প্লাসও দেবো না মাইনাসও দেবো না। ওকে, যেহেতু নিউট্রন হচ্ছে নিস্তড়িত, কোনো আধার নেই। তাহলে আমরা হিলিয়ামের নিউক্লিয়াস বা কেন্দ্র আঁকলাম, যেখানে 2টো প্রোটন এবং 2টো নিউট্রন থাকে, আঁকা হয়ে গেল। এবার আমরা কক্ষপথে ইলেকট্রন আঁকবো। প্রথম কক্ষপথ দেব, এবং ইলেকট্রন কতগুলো আছে? এখানে ইলেকট্রন আমাদের রয়েছে 2টো, তাহলে এখানে একটা ইলেকট্রন এঁকে দিলাম, এখানে একটা এঁকে দিলাম, কাছাকাছি একবার একটু দূরে দূরে আঁকবে, তাহলে 2টো ইলেকট্রন আমাদের হয়ে গেল। হিলিয়াম হলো, হাইড্রোজেন হলো, হিলিয়াম হলো। আর একটা আমাদের আঁকি, সেটা হচ্ছে বেশ কয়েকটাই আঁকবো আমরা। লিথিয়াম, লিথিয়াম, ওকে, লিথিয়াম। লিথিয়ামের হচ্ছে Li, 3 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা 7। ওকে, 3 হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 7। তাহলে এখানে প্রোটন আছে কটা? প্রোটন আছে 3টে, ইলেকট্রন আছে 3টে, এবং নিউট্রন ছোট হাতের এন দিতে পারি আমরা। ওকে, ছোট হাতে দিলেও অসুবিধা নেই, ছোট হাতেরও দিতে পারি। নিউট্রন সেটা আমাদের কটা রয়েছে? 7 থেকে 3 বিয়োগ করবে, তাহলে 4টে, 4টে রয়েছে। এবার আমরা আঁকবো, নিউক্লিয়াস আঁকবে। এবার 3টে করে আলাদা করে প্রোটন যদি আঁকতে না পারো, তুমি আঁকতে পারো, 3টে প্রোটন আঁকতে পারো এরকম করে, ছোট করে 1টা 2টো 3টে প্রোটন আঁকলে। নিউট্রন কটা? 4টে, তাহলে 1টা 2টো 3টে 4টে মনে করে আঁকতে পারো। বা একটা এঁকে তার পাশে, মানে এই একটা প্রোটন এঁকেছো, নিয়ে পাশে তুমি 3 লিখে দেবে, কেমন? পাশে এই 3 লিখে দিলে, আর নিউট্রন এগুলো 4টে, তাহলে 4 লিখে দিলে, তাহলে মানে অতগুলো আঁকতে হবে না, তাই না? যখন বড় বড় আসবে, ধরো 10টা 20টা প্রোটন, 20টা নিউট্রন, তখন তো তুমি আঁকতে পারবে না ছোট জায়গার মধ্যে, তখন পাশে সংখ্যা লিখে দেবে। 3টে প্রোটন 3টে নিউট্রন হলো। এবার ইলেকট্রন মহলের মধ্যে প্রথম কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন থাকে না, মনে রাখবে, কেমন? প্রথম কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন থাকে না, তারপরের কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকে না। ওকে, প্রথম কক্ষপথটাকে বলা হয় কে, তারপর হচ্ছে এল, এরকম ভাবে কে এল এম এন ও এরকম ভাবে নাম দেওয়া হয়। তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আঁকবো, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আঁকলাম, তারপর আরেকটা আমরা কক্ষপথ আঁকবো, 2টো ইলেকট্রন হয়ে গেছে, তাহলে আরেকটা ইলেকট্রন পড়ে আছে, তাহলে আরেকটা ইলেকট্রন আমরা এখানে এঁকে দেবো, হয়ে গেল। তাহলে হাইড্রোজেন হয়ে গেল আমাদের, হিলিয়াম হয়ে গেল, লিথিয়াম হয়ে গেল। ওকে, তারপর আমরা যদি ধরো কার্বন আঁকি, কার্বনটা আমরা আঁকবো। ওকে, কার্বনের ক্ষেত্রে কার্বনের হচ্ছে নিচে 6, উপরে হচ্ছে 12। প্রোটন কটা থাকে? কার্বনের 6টা প্রোটন, ইলেকট্রন 6টা, নিউট্রন থাকে আমাদের 12 - 6 মানে 6টা। তোমাদের বইয়ে দেখবে আছে, এবং পাশে সংখ্যা দিয়ে দিয়েছে, পাশে সংখ্যা দিয়ে দিয়ে সুবিধা, অত আমার আঁকা তো সম্ভব না অনেক সময়। তাহলে এইরকম ভাবে নিউক্লিয়াস আঁকবো। কটা প্রোটন আছে? প্রোটন আছে 6টা, তাহলে এই প্লাস প্লাস আছে আমাদের 6টা, প্লাস 6টা। দেখো বই আমাদের কত নম্বর পেজ? এটা 86, 86 পাতায় দেওয়া হয়েছে। 6টা প্রোটন, নিউট্রন আছে 6টা, 6টা, তাহলে নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন এবং 6টা নিউট্রন দেখালাম। ইলেকট্রন আছে 6টা, তাহলে ইলেকট্রন 6টা আমরা আঁকবো, 6টা ইলেকট্রন আঁকবো। প্রথম কক্ষপথে কটা আঁকবো? 2টো, 2টোর বেশি আমাদের আঁকতে পারি না প্রথম কক্ষপথে। আর পরের কক্ষপথে আমাদের বাকি 4টে এঁকে দেবো, তাহলে 1টা 2টো 3টে 4টে, হয়ে গেল। কার্বন হলো। তারপর আমাদের কি দিয়েছে বলতো? সোডিয়াম। সোডিয়াম আমরা আঁকবো, সোডিয়ামটা খুব সুন্দর, সোডিয়াম Na, এর ল্যাটিন নাম হচ্ছে কি? ন্যাট্রিয়াম।
কেমন? ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, তার জন্য এর চিহ্ন হচ্ছে Na, এর জন্য এর চিহ্ন হচ্ছে Na। ওকে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে আমাদের প্রোটন আছে 11, ইলেকট্রন রয়েছে 11, নিউট্রন রয়েছে 23 থেকে 11 বাদ দেবে, তাহলে 12টি। নিউক্লিয়াস আঁকবো আমরা, নিউক্লিয়াসে প্লাস প্রোটন আছে 11টি, নিউট্রন আছে আমাদের 12টি। এবার প্রথম কক্ষপথে দুটো বেশি ইলেকট্রন হবে না, তাহলে একটা, এখানেও একটা। দ্বিতীয় কক্ষপথে আমাদের 8টা বেশি ইলেকট্রন থাকবে না, তাই না? 11টাকে যদি ভাঙো, এই 11টাকে ভাঙো, তাহলে 2,8,1। প্রথমে দুটোর বেশি থাকবে না, 2 নম্বর কক্ষপথে 8টার বেশি থাকবে না, তাহলে 2 আর 8 10 হয়ে গেল, পড়ে আছে একটা। তাহলে প্রথম কক্ষপথে দুটো, 2 নম্বর কক্ষপথে 8টা, একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8। আর 3 নম্বর কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন রাখতে হবে। এই, তাহলে আমাদের সোডিয়ামটা হলো। এরপরে আমাদের আরেকটা ক্লোরিনটা এঁকে দিই, আমি ক্লোরিনটা এখানে আঁকছি, এটা মুছে দিলাম। কেমন? ক্লোরিনটা আমরা এখানে আঁকবো। ক্লোরিন কেমন? এটার নাম হচ্ছে ক্লোরিন। ওকে, 17, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা 35। তাহলে ক্লোরিনে প্রোটন আছে আমাদের 17, ইলেকট্রন আছে 17, নিউট্রন আছে আমাদের 35 থেকে 17 বিয়োগ করবে, তাহলে 18টি। তাহলে নিউক্লিয়াস আমাদের প্রথমে আঁকতে হবে। নিউক্লিয়াসে প্রোটন আছে আমাদের 17 আর নিউট্রন আছে 18। প্রথম কক্ষপথে ইলেকট্রনকে যদি ভাঙো, তাহলে 2,8, 2 8 10 হচ্ছে, তাহলে 7টা পড়ে থাকছে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আঁকলাম। 2 নম্বর কক্ষপথে আমাদের 8টা ইলেকট্রন, একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7, 8টা ইলেকট্রন হয়ে গেল। আর পরে যে কক্ষপথ, সেখানে আমাদের 7টা ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7। তাহলে ক্লোরিনটাকে আমরা অঙ্কন করলাম। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম এই জিনিসটা। ওকে, ছবিগুলো আঁকলাম। একটা প্রশ্ন যদি তোমাদের আসে, যদি করা হয় যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার মধ্যে সম্পর্ক লেখো, তোমরা পারবে। এটা লিখবে যে পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেটা, এবং ভর সংখ্যা মানে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলি মোট প্রোটন এবং নিউট্রন থাকে সেই সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। নিয়ে ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে ভর সংখ্যা, প্রোটন মানে হচ্ছে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, সেটা বসালে, আর এখানে নিউট্রন আছে, নিউট্রন বসালে, তাহলে ভর সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে আমরা পেয়ে যাবো। ওকে, তাহলে এরকম ভাবে হয়। তাহলে সম্পর্কটা আমরা বলতে পারবো। ধরো তোমাকে একটা মৌল দিল, ধরো সোডিয়ামটাই দিয়েছে, নিয়ে এটা 11 আছে, এটা 23 আছে, বলো এখানে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন বের করো। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন বের করো। তাহলে কি করে বের করবে? নিচেরটা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তাহলে 11টা প্রোটন, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে 11টি। নিউট্রন বের করার নিয়ম হচ্ছে উপর থেকে নিচেরটা মাইনাস, তাহলে 23 থেকে 11 মাইনাস করবে 12। তাহলে এরকম ভাবে তোমরা সহজে বাদ করতে পারবে। ওকে, যদি বলে যে কখন ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, এই ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা শূন্য হয়ে যাবে, এই সরি সমান হবে, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কখন সমান হবে? ধর এটা 5, তো এটাও 5 হবে, সমান সমান হয়ে যাবে। এটা 10, তো এটা 10, তো এটাও 10, এটাও 10, তা 10 এর সঙ্গে কিছু যোগ করলে তো বেড়ে যাবে। তার মানে যে এটা যদি শূন্য হয়ে যায়, এটা যদি 0 হয়, তাহলে ই 5 হলে ইও 5 হলো, এ 10 হলো তো এ 10 হলো, সমান সমান হয়ে যাবে, তাই তো? ধরো ভর সংখ্যা কত? ভর সংখ্যা ধরো 10, নিয়ে পারমাণবিক সংখ্যা আবার হয়তো রয়েছে 5, নিউট্রন সংখ্যা 5, তাহলে এটা ভর সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা, সমান সমান হচ্ছে না। সমান সমান যদি করতে হয়, তাহলে এই একটা সংখ্যা আর এখানে এদিকে একটা সংখ্যা বসিয়ে 10 করতে হবে। তাই এটা যদি আমি শূন্য বসাই, তবেই তো এটা সমান সমান হবে, তবে এটা সমান সমান হবে। তাহলে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান হবে কখন? যখন এই নিউট্রন সংখ্যাটা শূন্য হয়। ওকে, তাহলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান হবে যখন নিউট্রন সংখ্যা শূন্য হবে। এবং এটা কখন সম্ভব? আমরা দেখেছিলাম সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামের ক্ষেত্রে এখানে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই হয়, দুটোরই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাও 1, ভর সংখ্যাও 1। এটা একমাত্র উদাহরণ, আর কোথাও কিন্তু পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা সমান সমান হয় না। শুধুমাত্র সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে। ওকে, আমরা এতটা পর্যন্তই আলোচনা করলাম। ওকে, নেক্সট ক্লাসে আমাদের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেগুলো আমরা পরবর্তী যে ক্লাস সেখানে আলোচনা করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।
এবং প্রান্তিক প্রকাশনী থেকে যেটা প্রশ্ন প্রস্তুতি বের হয়েছে সেটা সলিউশন আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যারা দেখোনি ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। প্রশ্ন প্রস্তুতি থেকে আমরা কিন্তু ওই সমাধানগুলো পরিবেশ বিজ্ঞানের সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব। ওকে, এবং প্রশ্ন বিচিত্রা সেটাও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে সলিউশনগুলো পাবে। ওকে, তাহলে যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।